1898 সালের আইন, ঠিক আছে। এই আইনের ধারা রয়েছে কয়টা? 565টা। অধ্যায় রয়েছে কয়টা? 46টা। ফৌজদারি কার্যবিধি আইনের সর্বশেষ সংশোধন হচ্ছে 10 আগস্ট 2025। ফৌজদারি কার্যবিধি আইনের 4 ধারায় হচ্ছে কতিপয় সংজ্ঞা। 4 ধারাটারা এগুলো আসলে বাদ দিয়ে দিই। 4 থেকে একবারে আপনার 41 পর্যন্ত এগুলা জাস্ট এমসিকিউর জন্য। আমি ফৌজদারি কার্যবিধি আইনের 42 থেকে শুরু হয়েছে। 42 থেকে হচ্ছে অধ্যায় 4 ধারা হচ্ছে কতিপয় সংজ্ঞা। 4-এর পরে 5-এ বলছে দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার। এই আইনে যদি দণ্ডবিধির অধীনে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইন অনুসরণ করেই বিচার কার্যক্রম পরিচালনা হবে। তারপরে আপনার বলছে ফৌজদারি কার্যবিধি আইনের 6-এ বলছে যে আদালতের শ্রেণী বিভাগ, বাংলাদেশে কি কি আদালত থাকবে, কয়টা আদালত থাকবে, আদালতে কি কি ম্যাজিস্ট্রেট থাকবে, এই সংক্রান্তে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 6-এ। ফৌজদারি কার্যবিধি আইনের 9-এ বলছে আপনার দায়রা আদালত। হ্যাঁ, 9 দায়রা আদালতের কথা বললেও, তবে 4 ধারা যে সংজ্ঞাগুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়ে নিয়েন। হ্যাঁ, আর যেগুলো বুঝেন না আমার ফোন দিন। এখন আসেন, 9 ধারার মধ্যে কিন্তু দায়রা আদালতের কথা বলা হয়েছে। 10 ধারায় হচ্ছে আপনার এই নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 ধারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 12তে হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এই যে কথাগুলো আছে এগুলো আপনি এমসিকিউ আকারে পড়বেন। হ্যাঁ, তারপরে 18তে হচ্ছে মেট্রোপলিটন এলাকায় আপনি ম্যাজিস্ট্রেট নিয়োগের ক্ষমতা সরকারের। তারপরে 22-এ বলছে মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস। আর 25-এ বলছে হচ্ছে সমগ্র বাংলাদেশে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করতে পারবেন। এই 22-25। এরপরে আর এদিকে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। 28-এ দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার। তারপরে আছে 31-এ বলছে হাইকোর্ট এবং দায়রা জজ কি দণ্ড দিবে। 32-এ বলছে ম্যাজিস্ট্রেটগণ কি দণ্ড দিবে। তারপরে ওই যে 35-এর ক, কেউ যদি হাজত বাসায় থাকে, হ্যাঁ, তাহলে তাকে পরবর্তীতে হাজতের যদি কারাদণ্ড দেয়, কারাদণ্ড দেওয়া হইলে তার হাজত বাসের দিনগুলা কারাদণ্ড থেকে বাদ যাবে। এই ছিল আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 4 থেকে 35 ক তথা 41 পর্যন্ত এই ধারাগুলা পড়লেই চলবে। তবে এগুলা এমসিকিউর জন্য। এগুলাতে 1861 সাল থেকে এই পর্যন্ত কোনো রিটেনের প্রশ্ন হয় নাই। রিটেনের প্রশ্ন হয়েছে মূলত 42 থেকে 176 পর্যন্ত। এই যে আমাদের ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আছে এগুলা থেকে ফৌজদারি কার্যবিধি আইনের সকল প্রশ্ন হয়। 177 থেকে একবারে 565 পর্যন্ত ধারা উপধারা ওগুলো আমরা বলে দিব কোন কোন ধারা থেকে প্রশ্ন আসতে পারে একবারে ভেঙে। 42 থেকে 45-এ বলছে কি অধ্যায় 4, এখানে বলছে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য দিবে, হ্যাঁ, বা গ্রেপ্তারকারী ব্যক্তিকে সাহায্য দিবে। 42-এ বলছে জনসাধারণের কাছে যুক্তিসঙ্গত কারণে যদি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সাহায্য চায় তখন সাহায্য দিবে। 43-এ বলছে জনসাধারণের কাছে যখন অপর কোনো জনসাধারণ গ্রেপ্তার প্রেরণা তামিল করতে গেলে সাহায্য চাইবে তখন তাদেরকে সাহায্য দিবে। 44-এ বলছে জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে এই সংবাদ দিবে। 45-এ বলছে যে কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবে। 46 থেকে 67 পর্যন্ত আপনার বলা আছে যে গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার সম্পর্কে। 46-এ বলছে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পদ্ধতি। 46-এর কতে বলছে 46 ক ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশ 2025-এ সংশোধন করা হয়েছে। 46-এর কতে আপনার দেখবেন বলা আছে গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের কর্তব্য। 46-এর খতে তাকে আপনি ওই যে খতে আপনি তারে হচ্ছে ইয়াতে নিয়ে আসবেন, ওই যে থানায় নিয়ে আসবেন, তারপরে জেনারেল ডায়েরিতে নোট দিবেন। 46-এর ঘতে, হ্যাঁ, আনার পরে আপনি কি করবেন, রেজিস্টার রক্ষণাবেক্ষণের জন্য একজন এসআই থাকবে। 46-এর গুণার গতে নিরাপত্তার দায়িত্বে যে অফিসারের হেফাজতে যখন ব্যক্তি থাকবে তখন সেই অফিসার দায়ী থাকবে। 46-এর মধ্যে তার স্বাস্থ্য নিরাপত্তার কথা, তার স্বাস্থ্য সংক্রান্তে সে অসুস্থ হইলে আপনি কোথায় চিকিৎসা করাবেন, এই সংক্রান্তে বিধানগুলো আছে। 47-এ বলছে যাকে গ্রেপ্তার করবেন সে কোনো স্থানে প্রবেশ করলে সেই স্থান তল্লাশিপূর্বক তাকে গ্রেপ্তার করবেন। 48-এ বলছে একটা স্থানে গ্রেপ্তার করতে গেছেন, সে একটা ঘরে আবদ্ধ স্থানে প্রবেশ করছে, দরজা জানালা ভেঙে প্রবেশ করবেন। 49-এ বলছে আপনি দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করলেন কিন্তু বাহির দিয়ে আপনাকে লক করে দিয়েছে, এক্ষেত্রে দরজা জানালা ভেঙে আপনি বের হবেন। 50-এ বলছে এই যে গ্রেপ্তারের জন্য আপনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে আপনি প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। 50-এ 51-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। 52-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি নারী হয় তাহলে নারীর দেহ তল্লাশিতে কি করবেন। 53-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট যদি কোনো অপরাধজনক অস্ত্রশস্ত্র থাকে তাহলে সেটি আপনি আটক করবেন। 54-তে বলছে বিনা প্রেরণায় গ্রেপ্তার। আর 54-এর ক সংশোধনীতে বলছে আপনি যে বিনা প্রেরণায় গ্রেপ্তার করবেন তাকে কি কারণে গ্রেপ্তার করতেছেন বিনা প্রেরণায় এই কারণটা তাকে জানাইতে হবে। 55-তে বলছে যে থানা এলাকায় যদি ভবগুরু সন্দেহভাজন কোনো ব্যক্তি থাকে তাকে গ্রেপ্তারের পদ্ধতি। হ্যাঁ, এই ছিল আপনার 55। 56-তে বলছে অধস্তন অফিসার কর্তৃক গ্রেপ্তার করবেন বা করবেন। 57-তে বলছে নাম ঠিকানা যদি কেউ জানাইতে অস্বীকৃতি প্রকাশ করে আমলযোগ্য অপরাধ করার পর তাকে আপনি বিনা প্রেরণায় গ্রেপ্তার করতে পারবেন। 58-তে বলছে যে ব্যক্তিরা আপনি গ্রেপ্তার করছেন, হ্যাঁ, যে ব্যক্তিরা আপনি গ্রেপ্তার করবেন বিনা প্রেরণায় তাকে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে গ্রেপ্তার করতে পারবেন। 59-এ বলছে জনসাধারণ হচ্ছে 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা প্রেরণায় গ্রেপ্তার করতে পারবে। এই 59-এর সাথে আপনি আরো অনেকগুলো ধারা পড়তে পারবেন।
আপনি পারবেন 42 ধারা, আপনি পারবেন 43 ধারা, আপনি পারবেন কার্যবিধির হচ্ছে 57 ধারা, আপনি পারবেন হচ্ছে আপনি আপনি আরও পারবেন হচ্ছে কার্যবিধির 77, 43, 46, 78, 42, এই যে ধারাগুলো আছে এগুলো আপনি, এছাড়াও মাইনর অ্যাক্টের অনেকগুলো ধারা আছে। হ্যাঁ, ওই যে 128-ও পারবেন, বুঝছেন? জনসাধারণ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এইসব ধারায়। ঠিক আছে, এখন 59-এর পরে আপনাকে পড়তে হবে 60। 60 কি বলছে? গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসার বা ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাইতে হবে। 61-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক থানা আদালতে আটক রাখতে পারবেন না। 62-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে অফিসার ইনচার্জ রিপোর্ট দিবে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের নিকট, এবং থানার ম্যাজিস্ট্রেটের নিকট হচ্ছে তিনি রিপোর্ট দিবে, এটা বলছে 62-তে। 63-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করে কিভাবে খালাস দিবেন, কি কি পদ্ধতিতে খালাস দিতে পারবেন, এটা বলছে আপনার 63-তে। 64-তে বলছে এই যে ম্যাজিস্ট্রেট হচ্ছে যেই ম্যাজিস্ট্রেটের মানে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে, হ্যাঁ, ওই ম্যাজিস্ট্রেটের সামনে যদি আপনার অপরাধ সংঘটিত হয় তখন করণীয়। আর আর 65-তে বলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিনি গ্রেপ্তার করাইতে পারবেন। 66, 67-তে বলছে যদি কেউ আইনানুগ হেফাজত থেকে যদি কেউ পালিয়ে যায় তাহলে তাকে গ্রেপ্তারের জন্য 47, 48, 49 ধারাটা প্রয়োগ করা যাবে। আচ্ছা, 68 থেকে 93 গ পর্যন্ত আদালতে হাজির করতে বাধ্য। অধ্যায় 6। অধ্যায় 6 বলছে আদালতে আপনার যে হাজির করবেন, হাজির করতে বাধ্য করতে মানে কি কি পদ্ধতি অনুসরণ করবেন, এগুলা সংক্রান্তে বলা হয়েছে আপনার 68 থেকে 93 গ পর্যন্ত। 68-তে সমন, 69-এ সমন জারির পদ্ধতি, 70-এ বলছে এই যে আপনি 68, 69 প্রয়োগ করে কোনো সমন যদি জারি করতে না পারেন তাহলে লটকায় সমন জারি করবেন। 70-এ 71-এ বলছে কি বলছে? 71-এ বলছে পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যের উপর সমন জারি করতে পারবেন। 72-এ বলছে যে পদদণ্ডের কর্মচারীর উপর সমন জারি, মানে কর্মচারী যদি সরকারি কর্মচারী হয় তাহলে তার উপর কিভাবে সমন জারি করবেন, এটা হচ্ছে কততে? 72-এ। 73-এ বলছে আপনার স্থানীয় সীমার বাইরে সমন জারির পদ্ধতি। 74-এ বলছে সমন জারির প্রমাণ। 75-এ বলছে গ্রেপ্তারি পরোয়ানা। 76-এ বলছে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা হইলে আপনি কি করবেন। 77-এ বলছে এক বা একাধিক ব্যক্তি কর্তৃক পরোয়ানা জারি। 78-এ বলছে যে জনসাধারণ কর্তৃক মানে কিছু শ্রেণীর নির্দিষ্ট লোক কর্তৃক পরোয়ানা তামিল করা যাবে। 79-তে বলছে অধস্থন কর্তৃক, কে কর্তৃক ভাই? অধস্থন কর্তৃক পরোয়ানাটা তামিল। ঠিক আছে। 80-তে বলছে যে যাকে গ্রেপ্তার করবেন তাকে আপনি পরোয়ানার সারমর্মটা জানাইতে হবে। 81-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরোয়ানামূলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনতি বিলম্বে বিজ্ঞ আদালতে হাজির করবেন। 82-তে বলছে পরোয়ানামূলে যাকে গ্রেপ্তার করবেন তাকে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে গ্রেপ্তার করতে পারবেন। 58 আর 82 একই কথা, 61, 81 একই কথা, শুধু পরোয়ানা বিহীন আর পরোয়ানা সহকারে। আচ্ছা, তারপরে আপনার এখানে কত বলছে? 83-তে বলছে স্থানীয় সীমার বাইরে পরোয়ানা প্রেরণ। 84-তে বলছে স্থানীয় সীমার বাইরে পরোয়ানা কার্যকর। 85-তে বলছে স্থানীয় সীমার বাইরে পরোয়ানা কার্যকর যদি 20 মাইলের বেশি হয় তখন আপনি কি করবেন? হ্যাঁ, কার নিকট হাজির করবেন? 85-তে। 86-তে বলছে যাদের নিকট হাজির করবেন তাদের করণীয় কি? 86। এইখানে মূলত 75 থেকে 82 পর্যন্তই আপনার বেশি ইম্পর্টেন্ট, এর বাকিগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো থেকে প্রশ্ন হয় না। আচ্ছা, তারপরে বলছে কততে? তারপরে আপনার হচ্ছে 87-তে বলছে হুলিয়া। 88-তে বলছে ক্রোক। 89-তে বলছে প্রকৃত সম্পত্তি ফেরতের পদ্ধতি। আর 90-তে বলছে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। 91-তে বলছে এই যে যেই ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত সমন পরোয়ানা দিতে পারে সে যখন আদালতে হাজির হয় এরূপ ব্যক্তিকে আদালত চাইলে মুস্তেকা দিতে পারবে 91-তে। 92-তে বলছে যাকে আদালত মুস্তেকা দিবে 91-তে সে যদি মুস্তেকা দেওয়ার পরে আদালতে যদি সঠিক সময়ে হাজির না হয় তখন কি করতে পারবেন? তখন আদালত তাকে কি করতে পারবে? মানে ওই হাজিরের জন্য গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারবে। এটা হচ্ছে 92। 93-তে বলছে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ এবং গ্রহণ সংক্রান্তে বাংলাদেশের থেকে যদি কোনো আসামি অপরাধ করে বিদেশে চলে যায় তাকে হাজির করার জন্য 93 ক-তে হচ্ছে বিদেশে সমন পাঠাবেন। তাকে হাজির করানোর জন্য 93 খ-তে বিদেশে পরোয়ানা পাঠাবেন। আর 93 ঘতে বিদেশে কোনো ব্যক্তি অপরাধ করে যদি বাংলাদেশে আসে তাকে বিদেশে পাঠানোর জন্য বাংলাদেশে পরোয়ানা পাঠাবে। এই যে কিভাবে? 93 গরুর ঘতে, হ্যাঁ, সমন এবং পরোয়ানা পাঠাবে। এই ছিল আমাদের অধ্যায় 6। অধ্যায় 7-এ বলছে 94 থেকে 105 এই দলিলাদি হাজির সংক্রান্তে, তল্লাশি সংক্রান্তে, বেআইনিভাবে আটক ব্যক্তি উদ্ধারের তল্লাশি সংক্রান্তে এই কথাগুলোই আমার এখানে বলছে। 94-তে বলছে যে আদালত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, হ্যাঁ, তদন্ত অনুসন্ধান বিচারের স্বার্থে তিনি কি করতে পারবেন? লিখিতভাবে সমন দিয়ে, এখান থেকে পুলিশ অফিসারের সমন দেওয়া শুরু। পুলিশ অফিসার 4টি ধারায় সমন দিবে, মুখস্থ রাখবেন। এই প্রশ্নটা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা না হলেও 20 বার আসছে। পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সমন দিতে পারবে? 94 ধারায় পারবে 103-এর 1-এ যত তালিকার সাক্ষী হওয়ার জন্য দিতে পারবে। 160-এ
মামলা সংক্রান্তে কোনো ব্যক্তি কোনো কিছু জানে, মামলার বিষয়বস্তু সম্পর্কে কেউ কিছু জানে, এই ধরনের ব্যক্তিরা পুলিশ অফিসার লিখিতভাবে দিয়ে ডাইকা থানা ডাকি পাঠাবে। তারপরে 175-এর 1-এ যে এলাকায় কোনো অপমৃত্যু সংঘটিত হয়েছে, অপমৃত্যু সংঘটিত হইলে, হ্যাঁ, যেখানে অপমৃত্যু সংঘটিত হয়েছে ওই স্থানে যে কোনো ব্যক্তির হচ্ছে সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে সমন দিতে পারবে। এই 4টা ধারা সবাই একটু ঠোঁটের আগায় রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু বিভাগীয় নীতি পরীক্ষা অনেকবার আসছে। তারপরে বলছে আপনার এই যে 94 পরে 94 বলছে দলিলাদি বা কোনো বস্তু হাজির করার জন্য অফিসার ইনচার্জ আর আদালত কি করতে পারবে? লিখিতভাবে সমন দিয়ে বস্তু আদালতে হাজির করার জন্য বা অফিসার ইনচার্জের কাছে দলিলাদি হাজির করার জন্য তিনি লিখিতভাবে সমন দিতে পারবে। আচ্ছা, 95 বলছে এই যে যদি সেগুলো যদি কোনো চিঠিপত্র, ডাক, টেলিগ্রাফ সম্পর্কিত হয় তাহলে সেটি নির্দিষ্ট ব্যক্তির কাছে অর্পণের জন্য আদালত কি দিবে? আদালত হচ্ছে নির্দেশ দিবে। এটা বলছে 95-তে। 96-তে বলছে 94-95 ধারার কার্যক্রম করার পর আদালত যদি মনে করে এছাড়াও অন্য কোনো অপরাধ তদন্তের জন্য, মামলা তদন্তের ক্ষেত্রে কোনো বস্তু উদ্ধারের জন্য বেআইনিভাবে আটক ব্যক্তিকে কোনো অবৈধ প্রকাশনা, নকল টিকিট, নকল সিল এই ধরনের কোনো কিছু তল্লাশি করার জন্য একটি পরোয়ানা দেওয়া দরকার, তখন আদালত হচ্ছে তল্লাশি পরোয়ানা ইস্যু করবেন। 97-তে বলছে আদালত আপনাকে যেখানে বলছে আপনি সেখানেই করবেন, তার অতিরিক্ত জায়গায় আপনি তল্লাশি করতে পারবেন না, তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা। 98-তে বলছে এই যে কোনো স্থানে যদি নকল টিকিট, নকল সিল, জাল দলিল, অশ্লীল কোনো বস্তু তৈরির সরঞ্জাম আদি পাওয়া যায় সেখানে আপনি একজন এএসআই রে এরূপ দায়িত্ব দিতে পারবে। দায়িত্ব দিলে এএসআই কি করবে? এএসআই হচ্ছে তল্লাশি পরোয়ানা নির্দেশিত হয়ে সংশ্লিষ্ট স্থানে যাইবেন, আটক করবেন, মালামাল হেফাজতে নেবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শেষ। 99-তে বলছে যে কোনো স্থানে যদি ওই যে অবৈধ কোনো প্রকাশনা পাওয়া যায় তাইলে একজন সাব ইন্সপেক্টরের পদমর্যাদা নিম্নে নয় এরূপ একজন অফিসারকে তল্লাশি পরোয়ানা নির্দেশিত করলে তিনি উল্লেখিত স্থানে যাবেন, সেটি আটক করবেন, আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন। এই হচ্ছে 99। 100-তে বলছে এক জায়গায় একটা লোককে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে, তাকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবে আদালত। 101 বাদ। 102-এ বলছে আবদ্ধ স্থানে তল্লাশির পদ্ধতি। 103-এ বলছে সাক্ষীদের উপস্থিতি তল্লাশি করলে তখনকার পদ্ধতি। এই তল্লাশির বেস পয়েন্ট 102, 103 এবং 280। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অন্তত এএসআই নিরস্ত্র র্যাঙ্ক লাগানোর আগ পর্যন্ত মনে রাখবেন যেখানেই তল্লাশি সেখানেই 102, 103, 280, যেখানেই তল্লাশি দেখবেন সেখানে আপনি 102, 103, 280 লাগাইতে পারবেন, দিতে পারবেন, অসুবিধা নাই। তারপরে বলছে আপনার কি, তারপরে লিখে আসতে পারবেন ভাই, ভয়ের কিছু নাই। তারপরে কি বলছে 104-এ বলছে ওই যে 94 ধারায় আদালত কি দিছে? আদালত হচ্ছে আপনারে এই যে মানে বস্তু দাখিল করার জন্য বলছে সমন দিয়ে, এই বস্তু আপনি আদালতে দাখিল করলে আদালত যদি চায় সেটি আটক রাখতে পারবে। 95-তে বলছে যে এলাকার ম্যাজিস্ট্রেট অধিক্ষেত্র সম্পন্ন এলাকা, যে এলাকায় তিনি ম্যাজিস্ট্রেটই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, তিনি সে এলাকায় তিনি উপস্থিত থেকে তল্লাশি করাইতে পারবেন। 105। 106 থেকে 126 পর্যন্ত হচ্ছে আপনার অধ্যায় 8-এর ঘটনা। এখানে মূলত শান্তিরক্ষা সদাচরণের মুসলেখা বা শান্তিরক্ষা সদাচরণের মুসলেখা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 107-এ বলছে কোনো একজন ব্যক্তি দণ্ডিত হয়েছে, ওই দণ্ডিত ব্যক্তির নিকট হইতে কি কি নিবেন? সদাচরণের মুসলেখা নিবেন। 106, 107-এ বলছে অন্যান্য ক্ষেত্রে বা দণ্ডিত হওয়ার পূর্বে হচ্ছে সদাচরণের মুসলেখা নিবেন। 108-এ বলছে রাষ্ট্রদ্রোহমূলক কোনো কিছু প্রকাশ পাইছে ওই ব্যক্তির কাছে, আপনি হচ্ছে সদাচরণের মুসলেখা নিবেন। কততে? 108-এ। 109-এ বলছে ভবঘুরে সন্দেহভাজন এরূপ ব্যক্তির কাছ থেকে আপনি সদাচরণের মুসলেখা নেবেন। 110-এ বলছে যে অভ্যাসগত যারা অপরাধী আছে, যারা চোর, ডাকাত, দস্যুতাকারী এই ধরনের ব্যক্তির কাছ থেকে আপনি কি নেবেন? সদাচরণের মুসলেখা নেবেন। 100 হচ্ছে এই 10-এ। 112, 13 এইগুলো ইম্পর্টেন্ট ইস্যু না ভাই। 112 থেকে 126 পর্যন্ত এখানে 2টা পয়েন্ট একটু মনে রাখবেন যে 124-এর 6 বলছে যে কোনো ব্যক্তিকে যদি জামিন দেওয়া হয়, জামিনের শর্ত লঙ্ঘন করলে যে কোনো পদের পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এটা 124-এর 6। 126-এ বলছে এই যে মনে করেন মুসলেখা যারা জামিনদার হয়েছে তারা যদি নির্দিষ্ট কারণ দেখায় অব্যাহতি চায় ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে ম্যাজিস্ট্রেট তাদেরকে জামিনদার হইতে অব্যাহতি দিয়ে দিবে। এইখানে আর ইম্পর্টেন্ট তেমন কিছু নাই। 112, 13, 14, 15, 16 এগুলা তেমন কিছু না, এগুলা জাস্ট আসলে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, কি এমসিকিউ আসে আমি আমাদের ক্লাসে আপনাদেরকে বলে দিছি। চলে যাইতে হবে 127। এটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, এখানে ফাঁকিবাজি করার সুযোগ নেই। এইখানে আপনার 127-এ দেখবেন বলা আছে কি, 127-এ বলা আছে অধ্যায় 9 দেখবেন আপনারা বলছে সুন্দর করে বেআইনি সমাবেশ সম্পর্কিত। 127-এ বলছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার হচ্ছে
মৌখিক আদেশ দিবেন। 128 বলছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবে, অর্থাৎ লাঠিচার্জ, টিয়ার শেল আর ওই যে টুকটাক আগ্নেয়াস্ত্র, মানে লেথাল ওয়েপন না। ওই যে কেউ একজন বলছিল যে লেথাল ওয়েপন ব্যবহার করো, মানে কি মারণাস্ত্র ব্যবহার করতে বলছে। মারণাস্ত্র বাদে যেটা ব্যবহার করবেন, হ্যাঁ, যে আগ্নেয়াস্ত্র অর্থাৎ শর্ট গান, তারপরে ঘ্যাস গান, হ্যাঁ, হ্যান্ড গ্যানেট, ছোটোখাটো যে মানে সাউন্ড গ্যানেট, হ্যাঁ, এই যে এগুলা যে ব্যবহার করবেন, এটা আপনি 128 পারবেন। হ্যাঁ, কিন্তু ওই যে লেথাল ওয়েপন যখন করবেন সেটা চলে যাবে 129 চলে যাবে। সামরিক শক্তির ব্যবহার করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ আপনি করতে পারবেন। এইটা আপনারা বলছে কততে? এইটা আপনারা বলছে 129 বলছে যে সামরিক 130 আপনি সামরিক শক্তি আহ্বান করবেন 130, হ্যাঁ, আর সামরিক শক্তি আহ্বান করে ছত্রভঙ্গ করাইতে পারবেন 129 বলছে। 130 বলছে যেই অফিসারে আপনি ডাকবেন সামরিক বাহিনীর, ওই অফিসার আসলে তাকে বলবেন যে এই পদ্ধতিতে আপনি এই সমাবেশটি আপনি ছত্রভঙ্গ করেন। তবে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সর্বনিম্ন কম ক্ষতি সাধন করে আপনি কি করতে পারবেন, আপনি এই হচ্ছে সমাবেশটি ছত্রভঙ্গ করবেন। এটা বলছে কততে? এটা বলছে 129। 131 বলা আছে এই যে বেসামরিক সামরিক শক্তি প্রয়োগ করে আপনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন, হ্যাঁ, তখন এক্ষেত্রে যে সামরিক অফিসার আসবে তিনি যদি ওই ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে না পারলে তিনি তার ক্ষমতা ব্যবহার করে তার নিজ জ্ঞান বশত তিনি কি করবেন, তিনি হচ্ছে ওই স্থানে প্রবেশ করে তিনি ছত্রভঙ্গ করবেন। তবে যখনই ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ সম্পন্ন হবে তখন ম্যাজিস্ট্রেটের আদেশে কি করতে পারবেন, ম্যাজিস্ট্রেটের আদেশে ওই সমাবেশটি তিনি ছত্রভঙ্গ করতে পারবেন। এই কথাটাই আমাদের বলা আছে 131। 132 বলছে 127 থেকে 31 পর্যন্ত আপনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যাই করেন না কেন, এইটা আপনার সরকারের আদেশ ব্যতীত আপনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, যা হচ্ছে সরকারি কর্মচারীর রক্ষা কবচ বলা হয়ে থাকে। এই ছিল 132 পর্যন্ত। 132 থেকে 148 পর্যন্ত রিটেনে প্রশ্ন তেমন একটা হয় না, বা হয় না বললেই চলে, হ্যাঁ। তারপরে আমরা একটু নখদর্পণে 132 থেকে 148 পর্যন্ত যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে মূলত ম্যাজিস্ট্রেটের প্রতিরোধমূলক ব্যবস্থা। যদি প্রশ্ন একটা এসে যায় যে স্থাবর সম্পর্কিত বা গণ উপদ্রব সম্পর্কিত ম্যাজিস্ট্রেটের প্রতিরোধমূলক ব্যবস্থা কি, আমাদের পুলিশের কার্যক্রমের অভাব নাই, যদিও ম্যাজিস্ট্রেটের কার্যক্রম থেকে আমাদের ইম্পর্টেন্ট ভ্যালিড কিছু এখানে আসে না, ঠিক আছে। অধ্যায় 10-এ কি বলছে? গণ উপদ্রব সম্পর্কিত। ওই যে ফেনাল কোডের 268, 290, 268 গণ উপদ্রব কি? সর্বসাধারণের বিরক্তিকর কাজ, ঠিক আছে। সর্বসাধারণের বিরক্তিকর কাজ সেটাই হচ্ছে গণ উপদ্রব বা পাবলিক নুইসেন্স। এই যে 132-এর কতে বলছে দেখবেন 30 থেকে 43 পর্যন্ত যে ধারাগুলো আছে এগুলা মহানগর এলাকায় প্রযোজ্য হবে না। 133-এ বলছে কোনো এলাকায় যদি গণ উপদ্রব সংগঠিত হয় তাহলে ম্যাজিস্ট্রেট সেটি বন্ধের নির্দেশ দিবে, 133-এ দিবে। 134-এ কি বলছে? এটি হচ্ছে সমন জারির মতো আপনি এটি জারি করবেন, তাকে যদি পাওয়া না যায় আপনি লটকায় জারি করে দিবেন, এটা বলছে 134-এ। 135-এ বলছে যার উপর হচ্ছে আপনি আদেশটা দিবেন, হ্যাঁ, আদিষ্ট ব্যক্তি আদেশ পালন করবে নাইলে কারণ দর্শাবে, এটা বলছে কত? 135-এ। 135 বা 137 বলছে আদিষ্ট ব্যক্তি আদেশটি পালন করবেন অথবা কারণ দর্শাবে। আর 136 বলছে আদিষ্ট ব্যক্তি যদি আদেশটি পালন না করেন, হ্যাঁ, এবং কারণ না দর্শান তাহলে ফেনাল কোডে 188 দ্বারা দণ্ডিত হবে। 137-এ বলছে সে যদি কারণ দর্শানোর জন্য হাজির হয় তাহলে ম্যাজিস্ট্রেট তার সাক্ষ্য নিবে, সাক্ষ্য নিয়ে যদি দেখবে যে সে যে কেন হচ্ছে সে গণ উপদ্রব করছে বা কেন সে পাবলিক নিউসেন্স করছে, হ্যাঁ, এই ঘটনা কি সত্য কিনা, যদি দেখে যে তার যে সাক্ষ্যটা ম্যাজিস্ট্রেট গ্রহণ করে যদি সন্তুষ্ট হয় তাহলে আদেশটি সাময়িকভাবে স্থগিত করে দিবে, আর যদি সন্তুষ্ট না হয় তাহলে আদেশটি বহাল রাখবে, হ্যাঁ। এটা বলছে 137। 139-এর কতে আবার আইসা বলছে আদেশটি যদি জন অধিকার সম্পর্কিত হয়, মানে রাস্তার উপরে ময়লা ফেলা রাখছেন, যদি এই ধরনের কোনো কিছু হয়, বা রাস্তা বন্ধ করে রাখছেন, যদি এই ধরনের কোনো কিছু হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? তদন্তে যদি তার পক্ষে আসে, ওই ব্যক্তির পক্ষে আসে যে না জায়গাটা তার জায়গায় সে ফালা রাখছে, তাতে তখন হচ্ছে কি করতে পারবে? তখন ম্যাজিস্ট্রেট তার পক্ষে রায় দিবে। আর যদি দেখে যে না এটা জনগণের রাস্তায় সরকারি রাস্তার উপরে ফালাইছে তাহলে তাকে বলবে অতি দ্রুত আপনি এটি সরাই ফেলান। সে যদি এই আদেশটি না মানে, 139-এর আদেশে যদি সে না মানে তাহলে 140-এ জায়গাটা হচ্ছে ক্রোক করে ফেলতে পারবে ম্যাজিস্ট্রেট। ক্রোক করে হচ্ছে সম্পত্তিটি দখলে নিয়ে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন, এটা বলছে 140-এ। 141 বাদ 142-এ বলছে এই যে 133 ধারা যে ঘটনাটা ঘটছে, গণ উপদ্রব করছে কেউ একজন, গণ উপদ্রব যে সে করছে এটা হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে ম্যাজিস্ট্রেট এই
33 থেকে 134 থেকে 140 পর্যন্ত এই ব্যবস্থা নেবে না, সরাসরি 142-এ চলে যাবে। 42-এ জায়গায় তিনি জিনিসটা হচ্ছে তদন্ত করবেন, তাৎক্ষণিকভাবে তদন্ত করে গণউপদ্রব হচ্ছে বন্ধের নির্দেশ দিবেন। এটা বলছে 142-এ। 143-এ আবার আয়সা বলছে তিনি যে 142-এ বন্ধের আদেশ দিয়ে আপনাকে আসছেন যে আপনি আর গণউপদ্রব করিয়েন না, 143-এ গণউপদ্রবটা বন্ধ করেন। 143-এ আয়সা বলছে তিনি বলবে এই ধরনের কাজ যেন পুনরাবৃত্তি আর না হয়। এই ছিল 143 পর্যন্ত। 144-এ বলছে আপনার জরুরি আদেশ, 145-এ আপনার বলছে স্থিতি আদেশ, 146-এ আবার আইসা বলছে এই যে আপনার 145-এ যে জরুরি আদেশটা দিছে, হ্যাঁ, এই যে দুই ভাইয়ের মধ্যে যে সম্পত্তি নিয়ে বিরোধ বাড়ছে, আদালত চাইলে বিরোধীয় সম্পত্তি কি করতে পারবেন, কোক করতে পারবেন। এটা বলছে 146-এ। 147-এ বলছে যে আদালত নোটিশ প্রদানের মাধ্যমে ওই বিরোধীয় সম্পত্তির কোক নিষ্পত্তি করবেন। 148-এ বলছে ম্যাজিস্ট্রেট সরজমিনে অনুসন্ধান করে দেখবে যে জমিটির স্থাপন সম্পর্কিত সমস্যা সম্পর্কিত আসলে বিষয়টা কি, হ্যাঁ, এই বিষয়ে ম্যাজিস্ট্রেট প্রতিবেদন দিবে। প্রতিবেদন হচ্ছে ওই যে বিজ্ঞ আদালত হচ্ছে সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে। এই হচ্ছে 148 পর্যন্ত। এগুলাতে ইম্পর্টেন্ট বিষয় না, 133 থেকে 148 পর্যন্ত এগুলা থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে না, আসলে MCQ আসে। ঠিক আছে, যদি মন মানসিকতা যদি এক্সামিনারের খারাপ থাকে তখন হয়তো এখান থেকে একটা প্রশ্ন টুকে দেয়। যদি এগুলো ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, এগুলা থেকে আমাদের প্রশ্ন হয় না। আমাদের প্রশ্ন হয় 149 থেকে 176 পর্যন্ত। প্রত্যেকটা ধারা 3 স্টার। এখানে কোনো 1 স্টারের কোনো ধারা নাই ভাই। 149 থেকে 176 পর্যন্ত প্রত্যেকটা 3 স্টার। যেমন আপনার 42 থেকে 90 পর্যন্ত 3 স্টার, তেমনি আপনার 149 থেকে 176 পর্যন্ত 3 স্টারের ধারা ভাই। ঠিক আছে, এখন আসেন, এখন ওই একজন নির্বাচনের আগে একজন বলছে না যে আমাদের সবগুলা হচ্ছে A গ্রেড, এগুলা সব A গ্রেডের ধারা, বুঝছেন? এগুলা কিন্তু কোনো BC গ্রেড না। 149 থেকে 153। এখন 149 কি বলছে? প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে পুলিশ। এটা কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষা না হলে 50 বার আসছে, গাইড খুললেই পাবেন। পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা কি বা পুলিশ কখন প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। 149-এ পুলিশ হচ্ছে আমলযোগ্য অপরাধের সংবাদ হচ্ছে কি করবেন, আমলযোগ্য অপরাধের সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য। কততে? 149-এ। ঠিক আছে, আমলযোগ্য অপরাধ পুলিশ কি করবে? প্রতিরোধ করবে। 149-এ। 150-এ হচ্ছে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র জানতে পারলে জানাবেন। 150-এ। 151-তে বলছে পুলিশ আমলযোগ্য অপরাধ হতে দেখলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। 152-তে বলছে এই যে পুলিশ আমলযোগ্য অপরাধ সংক্রান্তে 150, 49, 50, 51 পর্যন্ত বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো। এছাড়াও যদি সরকারি কোনো সম্পত্তি থাকে, সম্পত্তি যদি ক্ষতিগ্রস্ত হয়, রাস্তার ল্যাম্পপোস্ট কেউ খুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, অথবা হচ্ছে মনে করেন কোথাও কোনো সরকারি সম্পত্তির বিনষ্টি করতেছে, তখন পুলিশ অফিসার সেটি বাধা দিবে। 152-তে। 153-তে বলছে থানা এলাকায় অবৈধ বাটখারা কি? বাটখারা হয়েছে ওই যে 1 কেজি 2 কেজির কালো কালো যে ইয়াগুলা থাকে, এগুলাই হচ্ছে আপনার বাটখারা। ঠিক আছে, আর ওই যেটার মধ্যে ফালাইয়া মাপে ওটা হচ্ছে আপনার পাল্লা। ঠিক আছে, এই যে এই ধরনের ওজন পরিমাপক যন্ত্র যদি আপনার যন্ত্র বা হচ্ছে বাটখারা কোনো কিছু যদি ভেজাল মিশ্রিত থাকে, তাহলে থানার অফিসার ইনচার্জ জেনারেল নোট দিয়ে, হ্যাঁ, বিনা পরোয়ানায় উক্ত স্থানে তল্লাশি করতে পারবেন। যদি তল্লাশি করার পর কোনো ব্যক্তি বা কোনো মালপত্র আটক করেন, সংদিগ্ধ কোনো বস্তু আটক করেন, তাহলে তিনি কি করবেন? তিনি এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে সেটি সংবাদ দিবেন। এই ছিল আমাদের কার্যবিধির 104 থেকে 153 পর্যন্ত। পড়ার আগে এই ধরনের একটা রিভিশন দিবেন, তাইলে আপনার লাভ হবে কি? লাভ হবে আপনার পুরাতন পড়াটা আপনি ভুলবেন না। জাস্ট সূচি আকারে রিভিশনটা দেন। সূচি আকারে রিভিশনটা দিলেও আপনার লাভ আপনার হবে, আপনি আইন ভুলবেন না। অনেকের ভাই আইন মনে থাকে না, আর ভাই আপনি তো পড়েন না, আপনি বলেন কি 1 বার 2 বার পড়ে আপনি ত্যক্ত হয়ে যান। ভাই 1 বার 2 বার পড়ে ত্যক্ত হওয়া যাবে না ভাই, আপনি বারবার পড়তে হবে, বিরক্ত জিনিসটা আসা যাবে না। র্যাঙ্ক লাগুক, এরপরে এখন যেরকম আপনি পড়তে বিরক্ত লাগতেছে, আপনি ফেসবুক, ইউটিউব খেলা, আগে র্যাঙ্কটা লাগান, দেখবেন কত সুযোগ সুবিধা আপনার জন্য অপেক্ষা করতেছে। বুঝছেন? অধ্যায় 14 আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধের সংবাদ সম্পর্কে। আচ্ছা, আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধটা কি? ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 চতে বলা আছে আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধটা কি? আমলযোগ্য অপরাধ হচ্ছে যে কোনো একটা অপরাধ সংগঠিত হয়েছে, যে অপরাধ সংগঠিত হইলে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। যেই অপরাধের দায়ে পুলিশ অফিসার কি কোনো ব্যক্তিকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, তাকেই হচ্ছে আমলযোগ্য অপরাধ বলবে। এটা কততে বলবে? 1 চতে।
আপনার একের হচ্ছে আর ঢতে বলছে আমল অযোগ্য অপরাধ। এই যে আমল অযোগ্য অপরাধটা বলছে যে সকল অপরাধ করলে পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, সেটাই হচ্ছে আমল অযোগ্য অপরাধ। এই যে আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধের কথা 4 ধারায় বলা আছে, এই আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধ সংক্রান্তে কিন্তু আপনার অধ্যায় 14তে কিন্তু আপনার বিস্তর আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই আমলযোগ্য এবং অযোগ্য অপরাধ নিয়েই। আমলযোগ্য অপরাধ হইলে আপনি কি করবেন, আমল অযোগ্য অপরাধ হইলে আপনি কি করবেন, কখন মামলা হবে, কখন জিডি হবে। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকে, ভাই 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 এই এই বিষয় হয়ে গেছে, এখন কি করবে। এই অধ্যায় 14 হওয়ার জানার পরে, পড়ার পরে আপনি সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনার থানার ওসি, এসপি, এএসপি সার্কেল, হ্যাঁ, এডিশনাল এসপি, ক্রাইমে যারা কাজ করে সবাই এই অধ্যায় 14 ভাঙাইয়েই কাজ করে। অধ্যায় 14ই সবার প্রসিডিউর, উকিল, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তারপরে সবাই এই অধ্যায় 14 দেখেই কি করে, কাজ করে। কি বলছে, ইম্পর্টেন্ট একটা ইস্যু। 154তে বলছে বেসিক্যালি আমলযোগ্য মামলার খবর। যদিও আমলযোগ্য মামলার খবর বলা হয়েছে, এটা কিন্তু এজাহারের কথা এখানে 154তে বলছে। এখন আসেন, এই যে 154তে এজাহারের কথা বলছে, এজাহারের কথা কিন্তু আপনার ফৌজদারি কার্যবিধি আইনে কিন্তু উল্লেখ নাই। কিন্তু যারা আইনবিদ আছে, যারা আইন বিশেষজ্ঞ আছে, তারা বলছে এই 154 ধারাটাই মূলত এজাহারের ধারা। কিন্তু এখানে মেইন বইতে দেখবেন লেখা আছে আমলযোগ্য মামলার খবর। অর্থাৎ আমলযোগ্য অপরাধের সংবাদ যখন থানায় আসবে, তখন অফিসার ইনচার্জ কি করবে। প্রশ্ন হচ্ছে, আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে অফিসার ইনচার্জ কি করবে, এটাই 154তে বলা আছে। এখন এই 154 ধারার মধ্যে অনেকগুলা কথা আছে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাবো। মাথা একটু ঠান্ডা রাখেন, মনোযোগটা একটু দেন, দেখবেন ক্লিন ইমেজে বুঝে গেছেন। আচ্ছা, এজাহার হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে তিনি আমলযোগ্য অপরাধের মৌখিক বা লিখিতভাবে সংবাদ আসলে, হ্যাঁ, তিনি সরকার কর্তৃক নির্ধারিত ফরমে তিনি যে লিপিবদ্ধ করেন, বিপি ফরম নং 27, বাংলাদেশ ফরম নং 53-56 মূলে বিআরবি 243 বিধি অনুসারে তিনি যে লিপিবদ্ধ করেন, এটাই হচ্ছে এজাহার। এটা হচ্ছে আইনের ভাষা। কি বলছি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই। মাহবুব কক্সে কি করলো, তারা হচ্ছে স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, তারা যেই কোনো একটা বিষয় নিয়ে তারা এই একজন আরেকজনের হাতের মধ্যে একটা কোপ দিছে, একটা দাও দিয়ে একটা কোপ দিছে। কোপ দিয়ে তার হাতের অনেকাংশে একটু মাংস খুলে গেছে। এখন এই সংক্রান্তে মাহবুব কোপটা দিছে, মাহবুব কামরুজ্জামানকে দিছে। কামরুজ্জামানের পক্ষ সরাসরি থানায় চলে আসছে। আসার পরে অফিসার ইনচার্জ কি করলো, এই যে আমলযোগ্য অপরাধের সংবাদ নিয়ে থানায় আসলো। আসার পরে অফিসার ইনচার্জ কি করবে, ওইটারে তিনি এই সরকার নির্ধারিত ফরমে তুলবেন। তার আগে এই যে মাহবুবরে কোপটা দিছে, এটা তো সান্দার দেশও দেয় নাই, এটা নিশ্চয়ই নির্দিষ্ট ওয়ার্ডে দিছে, নির্দিষ্ট বাড়িতে দিছে, নির্দিষ্ট ভবনে দিছে, নির্দিষ্ট হোল্ডিং নাম্বারে দিছে, মাহবুবের বাবার নাম আছে, মাহবুবের নাম আছে, কে কে দেখছে, কোন কোন সাক্ষী দেখছে, কে তাকে আঘাত করছে, ওই যে আঘাত করছে তার বাবার নাম, মায়ের নাম, তার উল্লেখিত সঠিক ঠিকানা, কখন আঘাত করছে, কত দূর আঘাত করছে, কোথায় করছে, কিভাবে করছে, কেন করছে, হ্যাঁ, এই সকল বিবরণ সংক্রান্তে সে একটা আবেদন দিবে। এজাহার, এটাই হচ্ছে এজাহার। উনি কি বলবে, লিখবে বিষয় এজাহার দায়ের প্রসঙ্গে, তারপরে লিখবে জনাব বিনীত নিবেদন, এই যে আমি কামরুজ্জামান চৌধুরী, পিতা অমুক, মাতা অমুক, হ্যাঁ, গ্রাম এটা, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রাম এটা, বাড়ি এটা, থানা এটা, জেলা এটা, এই মর্মে এজাহার দাখিল করিতেছি যে, হ্যাঁ, আমার অদ্য হচ্ছে বেলা এত ঘটিকার সময়, সন্ধ্যা 18টা 30 ঘটিকার সময় আমার চাচাতো ভাইয়ের সাথে আমার হচ্ছে পারিবারিক কলহ নিয়ে বিরোধ বাঁধলে চাচাতো ভাই আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে আসে। এক পর্যায়ে চাচাতো ভাই তার হাতে থাকা ধারালো একটি দা, যার উচ্চতা ছিল 3 ফুট বা 2 ফুট বা 1 ফুট এবং চওড়া ছিল 7 ইঞ্চি, হ্যাঁ, লোহার তীক্ষ্ণ দা দ্বারা আমাকে আঘাত করে। আঘাত করলে আমার হাতের একটি অংশ খুলে যায়। পরবর্তীতে আমি চিকিৎসা নিয়ে, হ্যাঁ, এই তার চিকিৎসা বিবরণ দিবে, এই ওষুধ নিছি, হ্যাঁ, এই বিবরণ নিয়ে আমি আপনার দরবারে এই বিষয়ে আপনার ইয়েতে হাজির হয়েছি। এই যে কথাগুলা বলবে চাচাতো ভাই, বিবাদী অমুক অমুক অমুক, এই যে এগুলা দিবে, দেওয়ার পরে এগুলা নিয়ে তিনি যে কাগজটা তৈরি করবে, আবেদনটা তৈরি করবে, এটাই হচ্ছে এজাহার।
এই এজাহারটার নিচে আপনার স্বাক্ষর করবে হচ্ছে যেই বাদী, তিনি কিন্তু স্বাক্ষর করবে। কি বলছি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? উনি বাদী বিনীত, তার স্বাক্ষর নিচে লেখা থাকবে। এই যে এজাহারটা দিছে, এইটা দেওয়ার পরে ফৌজদারি কার্যবিধি আইনের দেখবেন 154 ধারার একবারে শেষে ভাষ্য কত কিছু আছে দেখবেন। 155 ধারার আগে একটা অংশ লেখা আছে যে এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণীর নমুনা, বিবরণীর ফরমের নমুনা। এই যে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে কথাগুলো বলছি, এই যে পেশ করার তারিখ, স্থান, কয় তারিখে হয়েছে, ঘটনার স্থান, থানা থেকে দূরত্ব, কত দূরত্বে করছে, হ্যাঁ, দায়িত্বাধীন এলাকা, কোন অফিসারের ওই এলাকা দায়িত্ব ছিল, তারপরে থানা হইতে প্রেরণের তারিখ, হ্যাঁ, মানে আপনি যে তদন্ত করতে পাঠাইছেন, কয় তারিখে তদন্ত করতে পাঠাইছেন, তারপরে হচ্ছে সংবাদদাতা কে ছিল, বাদী নিজে আসছে নাকি তার ভাইয়ে তার হইয়া মামলাটা করছে, হ্যাঁ, আসামির নাম ঠিকানা, যে আসামির বিরুদ্ধে আপনি কি করছেন, ওই বিবাদী দিছেন, যাদেরকে কামরুজ্জামান তাদেরকে বিবাদী বানাইছে, তার ভাই কোপ দিছে মাহবুবরে বিবাদী বানাইছে। এই যে এগুলা যে নির্দিষ্ট একটা ফরমে এফআইআর রেজিস্টার থানার মধ্যে আছে, ওইখানে কিন্তু অফিসার ইনচার্জ সেগুলা তুলবে। ঠিক আছে, এফআইআর রেজিস্টারে ওইটা হচ্ছে এফআইআর রেজিস্টার। আর বাদী যেটা লম্বা একটা লিগেল পেপারের মতো, লিগেল পেপারেই দেয়, লিগেল পেপারে যেটা দিবে সেটা হচ্ছে এজাহার। যে যখন থানা এলাকায় কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হবে, আমলযোগ্য অপরাধ সংঘটিত হইলে অফিসার ইনচার্জের কাছে ওই সংবাদ মৌখিকভাবে যাক এবং লিখিতভাবে যাক, অফিসার ইনচার্জ তাৎক্ষণিক হচ্ছে কি করবেন, হ্যাঁ, তাৎক্ষণিক হচ্ছে তিনি ব্যবস্থা নেবেন এবং সরকার কর্তৃক যে নির্ধারিত ফরম, ওই যে এফআইআর রেজিস্টারে সেটি উল্লেখ করবেন। উল্লেখ করে তিনি হচ্ছে ব্যবস্থা গ্রহণ করবেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এটাই হচ্ছে 154তে এজাহারের কথা বলা আছে। সামনে মেন বই আছে, একটু ধরেন, এমসিকিউ আকারে পড়ি। বলছে থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট, কার নিকট? এজাহারের এইখানে কিন্তু এমসিকিউ, এজাহার নিতে ক্ষমতাবান কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আরো অনেকে এজাহার নিতে পারে, সেটা একটু পরে বলতেছি। বলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোনো আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান সম্পর্কে, মানে কি আমলযোগ্য অপরাধের কোনো ঘটনা সম্পর্কে, হ্যাঁ, এমসিকিউ কি যোগ্য, এজাহার কোন অপরাধ সম্পর্কিত হয়? এজাহার হচ্ছে আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হয়। আর আমলযোগ্য অপরাধে কিন্তু এজাহার হয় না। 155তে আমলযোগ্য অপরাধে কি হয়? জিডি হয়। মাহবুব পারিবারিক কলহের ধরে কামরুজ্জামান ভাইকে দা দিয়া কোপ দিছে, এটা কিন্তু আমলযোগ্য অপরাধ, গুরুতর অপরাধ কিন্তু এটা। আর যদি মাহবুব পারিবারিক কলহের জোর ধরে কামরুজ্জামান ভাইকে লাঠি দিয়ে আঘাত করছে, এটা কিন্তু আমলযোগ্য অপরাধ, এই সংক্রান্তে কিন্তু জিডি হবে। সেটাও বুঝাবো 155 গেলে, 154 বুঝেন। আচ্ছা, বলছে আমলযোগ্য অপরাধ অনুষ্ঠান সম্পর্কে সংবাদ যদি মৌখিকভাবে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়? মৌখিকভাবে, হ্যাঁ। মনে করেন কামরুজ্জামানের ভাই শামসুজ্জামান, সে ফোন করছে, ভাই ওসি ইসরাফিলে ফোন দিছে, এই ইসরাফিল ভাই আমার ভাই কামরুজ্জামানকে তো মাহবুব নামক এক লোক, আমার স্বাস্থ্য ভাই মাহবুব, সে একটা কোপ দিছে ভাই, হ্যাঁ, কোপ দেওয়ার কারণে সে এখন তাকে নিয়ে আমরা হাসপাতাল যাচ্ছি, হ্যাঁ, আপনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এই যে কথাটা বলছে, এই যে সংবাদটা মৌখিকভাবে দিছে, কার কাছে দিছে? মৌখিকভাবে দিছে ভারপ্রাপ্ত অফিসারের নিকট। আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান সম্পর্কে প্রত্যেক সংবাদ যদি মৌখিকভাবে দেওয়া হয়, দেখেন, যদি মৌখিকভাবে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? মৌখিকভাবে দেওয়া হইলে আপনি তা লিপিবদ্ধ করবেন। ঠিক আছে, তারপরে বলছে তার নির্দেশনানুযায়ী লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ যদি মৌখিকভাবে দেওয়া হয়, অফিসার ইনচার্জ আপনি কি করবেন? জিনিসটা লিপিবদ্ধ করানোর ব্যবস্থা করবেন, অথবা বাদী যেভাবে বলে সেভাবে আপনি লিপিবদ্ধ করার ব্যবস্থা করবেন। এটা বলছে প্রথমে। দ্বিতীয়ত আরো বলছে, লিপিবদ্ধ করার পর যে সংবাদদাতা থাকবে, মানে যেই সংবাদদাতা থাকবে তাকে জিনিসটা কি করতে হবে? পড়ে শোনাইতে হবে। এটা বলছে আপনার 154তে। ঠিক আছে, 154তে আরো বলছে, দেখেন, যদি লিখিতভাবে দেওয়া হয়, মৌখিকভাবে আসলে আপনি কি করবেন? লিপিবদ্ধ করে তাকে পড়ে শুনাইলেন, তার স্বাক্ষর নিলেন। তারপর আরো বলছে, লিখিতভাবে বা উক্তরূপে লিপিবদ্ধ প্রত্যেকটি সংবাদদাতা স্বাক্ষর করবেন। ওই যে লিখিতভাবে দেখ আর মৌখিকভাবে দেখ, যে দিছে, হ্যাঁ, অর্থাৎ কামরুজ্জামানে দিছে সংবাদটা, কামরুজ্জামানকে কি করতে হবে? স্বাক্ষর করতে হবে। তারপরে আরো বলছে, উহার সারমর্ম উক্ত অফিসার কর্তৃক সরকার নির্ধারিত ফরম অনুসারে রক্ষিত একটি বইতে লিপিবদ্ধ করতে হবে। ওই যে তার কাছ থেকে আপনি সংবাদটা পাইছেন, পাওয়ার পরে আপনি জেনারেল ডায়েরিতে, রবিউল ভাই প্রশ্ন করছে, জেনারেল ডায়েরিতে আপনি নোট দিবেন ঠিকই, আবার ওই যে আপনি এফআইআর রেজিস্টারে সেটারে তুলবেন। এটাই হচ্ছে আমার ওই নোটের মধ্যে লেখা আছে, এফআইআর এবং এজাহারের পার্থক্য।
তেমনিভাবে জেনারেল ডায়েরিতে নোট দিবেন থানা এলাকায় ঘটিত প্রত্যেকটি সংবাদ, আমলযোগ্য হোক আমল অযোগ্য হোক, থানা এলাকায় দুঃখের সংবাদ সুখের সংবাদ, হ্যাঁ, ঈদ পূজা পার্বণ যাই থাকুক জেনারেল ডায়েরিতে নোট দিবেন। গরু হারাক, মানুষ হারাক, বাচ্চা হারাক, বুড়ো হারাক, কুষ্ঠরোগ হোক আর যক্ষা রোগ হোক, ডায়রিয়া রোগ হোক, থানা এলাকায় যে কোনো মহামারী হোক আপনি কিন্তু সেটা করোনা রোগ হোক, করোনা কোয়ারেন্টাইন হোক, আপনি সবই কিন্তু জেনারেল ডায়েরিতে আপনাকে নোট দিতে হবে। নোট দিবেন, আমল অযোগ্য অপরাধ আসলেও সেটাও আপনি নোট দিবেন। এই কথাটাই আপনার এইখানে বলছে, ঠিক আছে। এখন আসেন, এইখানে মূলত এজাহার কি? এজাহার হচ্ছে থানা এলাকায় কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হইলে অফিসার ইনচার্জের কাছে কেউ লিখিতভাবে জানাক আর মৌখিকভাবে জানাক, যেইভাবেই জানাক তিনি সেটা কি করবেন, তিনি সেটা বিপি ফরম নং 27 বাংলাদেশ ফরম নং 53-56 মূলে, হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে ওই সংবাদের সারমর্ম এফআইআর রেজিস্টারে তুলবেন বা সরকার নির্ধারিত ফরমে তুলবেন। এটাই হচ্ছে এজাহার। এখন এইখানে আমাদের ভাষ্যের মধ্যে লেখা আছে, কার্যবিধি 154 ভাষ্যে দেখেন, এখন 154 ভাষ্যের মধ্যে লেখা আছে কি? লেখা আছে যে পুলিশের নিকট, দেখেন বলতেছে এজাহার বলতে কি বোঝায়। পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের খবর সম্পর্কে এই ধারার বিধান দেওয়া হয়েছে। আমলযোগ্য অপরাধের খবর মৌখিকভাবে থানায় দেওয়া যায়, হ্যাঁ, মৌখিকভাবে দেওয়া হইলে থানার ভারপ্রাপ্ত অফিসার ওই খবর লিখবেন এবং অন্য কাউকে দিয়া লেখায় নেবেন। তবে লেখা শেষ হওয়ার পর, হ্যাঁ, খবরদাতাকে কি করবেন, পড়ে শুনাবেন। আরও বলছে মৌখিকভাবে না হয়ে যদি লিখিতভাবে থানায় খবর দেওয়া হয়, যেভাবেই দেওয়া হোক না কেন, লিখিত কাগজের উপর দাতার স্বাক্ষর থাকবে। অর্থাৎ এজাহারের যেই ব্যক্তি এজাহার দায়ের করবে সে কামরুজ্জামানও হইতে পারে, কামরুজ্জামানের ভাই শামসুজ্জামানও হইতে পারে, আবার যে কোনো একজন সাক্ষীও হইতে পারে, যে ঘটনাটা দেখছে সেও কিন্তু এজাহার দায়ের করতে পারবে। বাংলাদেশের প্রচলিত আইন নোটের মধ্যে দেওয়া আছে, আমার নোটে দেওয়া আছে, এজাহার কিন্তু যেই কোনো ব্যক্তি দায়ের করতে পারবে। পরবর্তী পৃষ্ঠার মধ্যে যান, দেখবেন লেখা আছে বিপি ফরম নং 87 কথা লেখা আছে, দেখবেন এখানে এমসিকিউ লেখা আছে পরবর্তী পৃষ্ঠায়, এজাহার শব্দটি ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ নাই। এজাহার শব্দটি কোথায় উল্লেখ নাই? ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ নাই, ঠিক আছে। পরবর্তী পৃষ্ঠায় কিন্তু লেখা আছে থানায় কোনো অপরাধ সম্পর্কে প্রথম যে সংবাদ পাওয়া যায় তা এজাহার নামে পরিচিত। পুলিশ রেগুলেশন 243 নিয়ম অনুসারে উক্ত রেকর্ডকরণের বিষয়টিকে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর বলা হয়। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা, সেটাই প্রাথমিক তথ্য বিবরণী, হ্যাঁ, যেটাই প্রাথমিক তথ্য বিবরণী সেটাই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তবে এজাহার আর প্রাথমিক তথ্য বিবরণী এক নয়। এজাহার হচ্ছে বাদীর দেওয়া, পার্থক্য আসতে পারে। এজাহার এবং প্রাথমিক তথ্য বিবরণীর মধ্যে পার্থক্য নিরূপণ করুন। এজাহার হচ্ছে বাদীর দেওয়া ঘটনার, কোন ঘটনা? বাদীর দেওয়া ঘটনার, হ্যাঁ, বিবরণী হচ্ছে এজাহার, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী হচ্ছে অফিসার ইনচার্জ হচ্ছে সেটি লিপিবদ্ধ করবেন। এজাহারে হচ্ছে ইয়ার স্বাক্ষর থাকবে, বাদীর স্বাক্ষর থাকবে। প্রাথমিক তথ্য বিবরণী হচ্ছে ইয়ার স্বাক্ষর থাকবে, অফিসার ইনচার্জের স্বাক্ষর থাকবে। এজাহারে হচ্ছে বাদীর ঘটনা সংশ্লিষ্ট, বাদীর সাথে যে ঘটনাগুলা ঘটছে, হ্যাঁ, এগুলার সকল বিবরণ বাদী উল্লেখ করবে। আর প্রাথমিক তথ্য বিবরণী হচ্ছে সরকার নির্ধারিত ফরম, এইটাতে হচ্ছে অফিসার ইনচার্জ ঘটনার বিবরণ উল্লেখ করবে। এটাই হচ্ছে এজাহার এবং প্রাথমিক তথ্য বিবরণীর পার্থক্য। এখন আসেন এইখানে দ্বিতীয় যে স্টেপটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। দ্বিতীয় স্টেপটা দেখেন, এইখানে যে স্টেপে লেখা আছে এজাহার লিপিবদ্ধ করার দায়িত্ব সাধারণত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে ন্যস্ত থাকে। তাহলে এমসিকিউ, এজাহার লিপিবদ্ধ করার দায়িত্ব সাধারণত কার উপর ন্যস্ত থাকে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর ন্যস্ত থাকে। তারপরে কি বলছে? কোনো কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় উপস্থিত না থাকলে অধীনস্থ পুলিশ অফিসার এজাহার লিপিবদ্ধ করতে পারেন। এখান থেকে একটা প্রশ্ন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা একাধিকবার আসছে, এজাহার লিপিবদ্ধ করতে পারে কে কে? এজাহার লিপিবদ্ধ করতে পারেন হচ্ছে এসপি। কার্য যখন এসপি আসবে, এসপি আইসা 551 ধারা অনুসারে এসপি হচ্ছে কি নিবে? ওসির দায়িত্ব নিবে। অর্থাৎ থানা এলাকায় যখন এসপি আসবে তখন ওসির চেয়ারে এসপি বসার পর, মানে ওসির থানার ভিতরে যখন এসপি থাকবে, এএসপি থাকবে, এডিশনাল এসপি থাকবে, হ্যাঁ, এসপি থাকবে, অর্থাৎ এএসপি থেকে ঊর্ধ্বতন যে কোনো পুলিশ অফিসার থাকবে, তিনি হচ্ছে কি করতে পারবে ভাই? তিনি হচ্ছে ওসির দায়িত্ব পালন করবে। তখন যদি থানা এলাকায় কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়, এসপি ওসির চেয়ারে বসা, আইসা সাজু ভাই বললো স্যার আমার ভাইরে তো আরেকজন একটা কোপ দিয়ে হাত ফালাই দিছে, তখন ওসি কিন্তু এজাহার গ্রহণ করতে পারবে। কি বলছি কথা বুঝছেন নি? ওসি কিন্তু এফআইআর কিন্তু ওসি কিন্তু এফআইআর এর প্রয়োজনীয়, এজাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই প্রশ্নটা কিন্তু একাধিকবার আসছে, এসপি কখন এজাহার গ্রহণ করতে পারে? কার্যবিধির
51 ধারায় পারে। আর সর্বনিম্ন কে পারে? সর্বনিম্ন হচ্ছে এখানে লেখা আছে, তবে সহকারী সাব ইন্সপেক্টরের নিম্নে কোনো পুলিশ অফিসার এজাহার লিপিবদ্ধ করতে পারেন না। অর্থাৎ পিআরবি 207 ফৌজদারি, পিআরবি 207 201 খ, পিআরবি 207 201 খ কার্যবিধি 4-1 ত অনুসারে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব সর্বনিম্ন একজন এএসআইর উপরে দেওয়া যায়। আর যখন একজন এএসআই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবে, তখন থানা এলাকায় ওই যে আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে তিনি কি করতে পারবেন? এজাহার গ্রহণ করতে, এজাহার লিপিবদ্ধ করতে পারবেন। সর্বনিম্ন এএসআই থেকে হ্যাঁ ইন্সপেক্টর পর্যন্ত। আর যদি উপরস্থ পুলিশ অফিসার গ্রহণ করে, তাহলে কার্যবিধির ওই যে 551 ধারা দিয়ে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, তবে এখানে আরও বলছে কোনো পুলিশ অফিসার এজাহার লিপিবদ্ধ করতে, তারপরে বলছে যে 154 ধারা পিআরবি 200, ওই একই কথা, পিআরবি 243 ধারা বিধির যে কথাগুলো ওগুলো আপনাকে অনুসরণ করতে হবে। তবে কল স্যারের গাইডে কিন্তু এই প্রশ্নটা হুবহু দেওয়া আছে। প্রাথমিক তথ্য বিবরণীতে বা এজাহারে কি কি বিষয় লিপিবদ্ধ থাকবে? কি কি বিষয় লিপিবদ্ধ থাকবে ভাই? প্রাথমিক তথ্য বিবরণীতে বা এজাহারে আপনার কি কি বিষয়, আপনি যে ঘটনাটা ঘটাইছে, এই এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি আমি আপনাদেরকে, প্রথমেই বলছে সংবাদটি আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য লেখা আছে, ওটা কেটে দেন মেইন বইতে। এটা হচ্ছে সংবাদটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হতে হবে। এখানে অনেকগুলো কথা দিছে, ঘটনার তারিখ, সময়, হ্যাঁ, অপরাধের ধরন, সংবাদদাতার নাম, কে কোন ব্যক্তি অপরাধের শিকার হয়েছে, কে অপরাধটা করছে, এই সকল বিবরণ আপনার এইখানে কিন্তু দেওয়া আছে। 17টা পয়েন্ট দেওয়া আছে। আপনি এই পয়েন্টগুলা বারবার পড়বেন। এগুলো হচ্ছে বাংলা প্রশ্ন, যে প্রাথমিক তথ্য বিবরণীতে বা এজাহারে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়, প্রাথমিক তথ্য বিবরণীতে বা এজাহারে কি কি বিষয় থাকে, বাংলা প্রশ্ন এসে যায়। হ্যাঁ, এজাহারে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয় বা প্রাথমিক তথ্য বিবরণী কি কি বিষয় লিপিবদ্ধ করা আবশ্যক, তাইলে কিন্তু এই 17টা পয়েন্ট থেকে আপনারা মিনিমাম 10টা পয়েন্ট হইলে আপনাকে লিখতে হবে। তাই এই কারণে বলবো নিজ দায়িত্বে এই 17টা পয়েন্ট বারবার পড়বেন। প্রত্যেকটা গাইডে এই প্রশ্নটা হুবহু দ্বিতীয় প্যারার মধ্যে লেখা আছে, প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করার পূর্বে পুলিশ অফিসার যা লক্ষ্য করতে হবে। অর্থাৎ ওই যে আপনি এজাহার পাইছেন, হ্যাঁ, এজাহার পাওয়ার পরে আপনি যে প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করবেন, তখন আপনারা কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল করবেন, এগুলো এখানে বলা আছে। তবে এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু আপনাকে আনকমন একটা প্রশ্ন আসতে পারে। আনকমন এই প্যারার শেষ অংশে লেখা আছে, বিশেষ করে খুনের মামলা, হ্যাঁ, খুন সহ দাঙ্গা, খুন সহ ডাকাতি, দস্যুতা বা খুনের চেষ্টার ক্ষেত্রে এজাহারে আপনি কি কি বিষয় আপনাকে উল্লেখ করতে হবে। এজাহার যে নিবেন, প্রশ্নটা এইভাবে আসতে পারে যে একটি খুন সহ ডাকাতি মামলার এজাহারে কি কি বিষয় লিপিবদ্ধ করা যায়। এজাহারে আপনি কি কি বিষয় লিপিবদ্ধ করা যায় এটা কিন্তু আপনার মুখস্থ, কিন্তু খুন সহ ডাকাতি মামলার এজাহারে কি কি বিষয় লিপিবদ্ধ করা যাবে এটা আর আপনার মাথায় আসতেছে না। এখন এই প্রশ্নের উত্তর কিন্তু এইখানে দেওয়া আছে। অনেকে বলে যে মেইন বই নিয়ে গেছি, কিছুই তো কমন আসলো না। এই যে মেইন বই থেকে প্রশ্ন আপনার কমন দিয়ে দিছি আমি, দেখেন এই যে যদি এজাহারে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে, তাহলে উপরে পার্টে 17টা পয়েন্ট আপনি দেখা গেচাং করে দিয়ে দিবেন। যদি এজাহারের বিষয় আসে যে এজাহারে কি কি বিষয় উল্লেখ থাকে, তাহলে আপনি হচ্ছেন এই যে 17টা যে পয়েন্ট আছে এগুলো লিখতে পারবেন। তবে দ্বিতীয় পার্টে দেখেন শেষ অংশে লেখা আছে, বিশেষ করিয়া খুনের মামলা, খুন সহ দাঙ্গা, খুন সহ ডাকাতি, দস্যুতা, খুনের চেষ্টার ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে হচ্ছে এই যে এখানে কিন্তু লেখা আছে যে নিরপরাধ ব্যক্তিকে অভিযুক্ত করা, অন্যান্য বিষয় মিথ্যা সন্নিবেশিত করা, প্রকৃত ঘটনা গোপন করার মারাত্মক পরিণতি সম্পর্কে পদ্ধতিতে সংবাদদাতাকে উপদেশ দিবেন। আরও বলবেন যে ব্যবহৃত হাতিয়ারের বর্ণনা দিবেন, অপরাধের দৃশ্য, তারপরে ঘটনার তারিখ ও সময়, ঘটনার প্রত্যক্ষদর্শী, পরিচিত হইলে আসামির নাম ঠিকানা, অপরিচিত হইলে আসামির বিবরণ, আলো আছে কিনা, এই সকল বিষয় কিন্তু আপনি তাকে বলবেন যে এগুলা যেন এজাহারের মধ্যে পিআরবি 243। তারপরের অংশে কিন্তু পিআরবি 243-এ কিন্তু অনেক বিস্তর একটা ক থেকে একবারে আপনার ক থেকে শুরু করি খ, গ, গোনার গ, উ, স, হ্যাঁ, তারপরে জ, একবারে এটা কিন্তু পিআরবি 243 এবং 44 মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, 245 মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, এগুলা থেকে কিন্তু ভুরে এমসিকিউ আসবে। আমি কিন্তু এগুলা থেকে এমসিকিউ আপনাদেরকে করব, ঠিক আছে? কি এমসিকিউ আসতে পারে আমি বলে দিই আপনাদেরকে, বলে দেই যে তথ্য গ্রহণকারী অফিসার নিজ হাতে তথ্য লিখে হচ্ছে এফআইআর লিখবেন এবং তাতে স্বাক্ষর এবং সিলমোহর দিবেন, এটা এমসিকিউ। এখান থেকে আরও আসতে পারে যে কানে শোনা কোনো খবর
হইলে ওসি প্রকৃত অভিযোগকারী বা প্রত্যক্ষদর্শীর বিবৃতির জন্য অপেক্ষা করে এফআইআর লেখা থেকে বিরত থাকতে পারবেন না। কানে শোনা কোনো খবর আসলে ওসি সেটারে কি করবেন, সেটারে জিডিতে নোট করে তিনি হচ্ছে ওই এলাকার দিকে রওনা করবেন এবং জিনিসটি সরজমিনে তদন্ত করবেন। 155-তে বলা আছে। তবে এখানে আরও বলছে যে ঘটনা যেভাবে কানে শোনা খবর হইলে গুজবের কোনো খবর আপনি মানে করবেন, আপনি হচ্ছে পার্থক্য নিরূপণ করবেন। 243-এর গোড়ার গতে আছে এবং এটা জেনারেল ডায়েরিতে উঠাবেন। পরে প্রমাণিত হইলে জিডি কিন্তু পরবর্তীতে মামলার দিকে ডাইভার্ট হবে। 243-এর গোড়ার গতে আছে। উমতে আছে টেলিগ্রাম সম্পর্কিত খবরে কি করবে এফআইআর টেলিগ্রাম সম্পর্কিত খবর হইলেও আপনি কি করবেন, এফআইআর করবেন। তবে যদি আপনি এফআইআর না করেন তাহলে আপনাকে কি করতে হবে, জেনারেল ডায়েরিতে বিষয়টাকে তুলতে হবে। তবে এইখানে আরও একটা কথা, টেলিফোনে যদি কোনো খবর আসে তাহলে আপনি কি করবেন, এগুলো কিন্তু সব এমসিকিউ প্রশ্ন এবং রিটেনের প্রশ্ন এখান থেকে হইতে পারে। এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যে যদি আপনার কাছে যদি কোনো অপরাধের সংবাদ আসে, হ্যাঁ, তাহলে আপনি যদি সেটা যদি আপনি তাকে হচ্ছে বলবেন যে আপনি মেডিকেলে যান, সেই মেডিকেল থেকে আসতে 5 ঘন্টা লেট হবে। আপনি অপরাধ তদন্ত করার জন্য 5 ঘন্টা লেট করবেন না, আপনি সাথে সাথে তদন্ত শুরু করে দিবেন যদি আমলযোগ্য অপরাধ হয়। আরও বলছে যে কনস্টেবল হচ্ছে এজাহার কনস্টেবল লিপিবদ্ধ করতে পারে না। তবে কেউ যদি কনস্টেবল থানায় থাকা অবস্থায় অন্য কেউ যদি না থাকে তাহলে কনস্টেবল কাছে যদি এজাহার নিয়ে আসে, কনস্টেবল এজাহারটা কি করবে, এজাহারটা গ্রহণ করবেন। হ্যাঁ, এজাহারটা তিনি কি করবেন, গ্রহণ করবেন। এবং কনস্টেবল আরও করবেন। এবং ওই যে এজাহারটা যে সে দিছে কনস্টেবলের কাছে, কনস্টেবল এজাহারটা দেখবে, দেখা ওই এজাহারটার হচ্ছে বিস্তারিত বিবরণ হচ্ছে জেনারেল ডায়েরিতে টুকে রাখবে এবং সাথে সাথে বিষয়টা ওসির জানাবেন। ওসির জানালে ওসির সাথে সাথে সার্কেলে এসপিকে জানাবেন। এগুলো সব এমসিকিউ, বুঝছেন। এখানে আরও একটা এমসিকিউ যতে আছে প্রাথমিক তথ্য বিবরণী। এটা যদি একবার লিপিবদ্ধ হয় তাহলে কিন্তু আর বাতিল করা যাবে না ভাই। প্রাথমিক তথ্য বিবরণী কি করা যাবে না, একবার লিপিবদ্ধ হইলে আর বাতিল করা যাবে না। এখন এখানে আরও বলছে 244, হ্যাঁ, ওই যে পুলিশ আইনের 34, হ্যাঁ, অর্থাৎ ওই যেগুলো আমল অযোগ্য অপরাধ, 34 ধারা সব কিন্তু আমল অযোগ্য অপরাধ। তারপরে রেলওয়ে আইনের কিছু ধারা আছে, এগুলো আমল অযোগ্য অপরাধ। টেলিগ্রাফ সম্পর্কিত এগুলো আমল অযোগ্য অপরাধ। এইসব অপরাধে আপনারা কি করা যাবে না, আপনারা হচ্ছে মানে মামলা করা মানে হচ্ছে এজাহার দায়ের করা যাবে না। সিকিউ যে আপনার যদি কোনো পুলিশ অফিসার আদালতগ্রাহ্য অপরাধ করেছে, যদি আপনি মনে করেন রবিউল, সাব ইন্সপেক্টর রবিউল, আপনি থানার মধ্যে যে কোনো একটা আকামে জড়িত হয়ে গেছেন, হ্যাঁ, আমলযোগ্য অপরাধ করছেন বা আদালতগ্রাহ্য কোনো অপরাধ করছেন, তাহলে হ্যাঁ ওসি কি করবে, ওসি নিজে তদন্ত করবে এবং এফআইআর একটা কপি যে পুলিশ সুপার থাকবে আপনার জেলার, ওই পুলিশ সুপারের কাছে পাঠাবে, প্লাস আপনার যে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে তার কাছে কিন্তু পাঠাবে। 245-এ বলছে ম্যাজিস্ট্রেট কর্তৃক আদালতগ্রাহ্য অপরাধ হচ্ছে তিনি কিভাবে আমলে নেবেন, হ্যাঁ, এই কথাগুলো 245-এ বলছে। তবে এইখানে 245-এর শেষে দেখবেন একটা কথা লেখা আছে, কে এজাহার দায়ের করতে পারেন। এমসিকিউ লেখছে আইনের কার্যক্রমে যে কোনো ব্যক্তি পরিচালনা করতে পারেন। বাংলাদেশের যে কোনো নাগরিক হচ্ছে এজাহার দায়ের করতে পারেন, তার সাথে ঘটনা সংশ্লিষ্ট থাকুক বা না থাকুক, ঠিক আছে, সে কিন্তু এজাহার দায়ের করতে পারবে, ঠিক আছে। এখন আরও বলছে যে অভিযোগকারী বা তার পক্ষে যে কোনো ব্যক্তি, হ্যাঁ, এমন ব্যক্তি, হ্যাঁ, যিনি ঘটনা সম্পর্কে জানেন, ঘটনা সম্পর্কে আপনারা জানলেই হয়েছে, আপনি কি করতে পারবেন, এজাহার দায়ের করতে পারবেন। এখন এইখানে আরও একটা কথা লিখছে, দেখেন, পুলিশ কর্তৃক মামলা দায়ের, মানে পুলিশবাদী হয়ে যদি মামলা করে, এখানে বলছে কোনো এজাহার না পাইয়া পুলিশ স্বপ্নদিত হয়ে তদন্ত কার্যক্রম চালাইতে পারেন। অর্থাৎ ঘটনা একটা ঘটছে, কেউ ভয়ে মামলা করতেছে না, হ্যাঁ, তখন কিন্তু পুলিশ বাদী হয়ে মামলা করবে। অথবা থানা এলাকায় একটা লোকের লাশ পাওয়া গেছে, তারা মেরে ফালা রাখছে, এখন কোনো হইতেছে না, মানে কেউ এসে মামলা করতেছে না, কারণ লাশটা বেওয়ারিশ, তখন কিন্তু পুলিশ স্বপ্রণোদিত হয়ে, মানে পুলিশবাদী মামলা কখন করে, যখন আমলযোগ্য অপরাধের কোনো বাদী পাওয়া যায় না কিন্তু অপরাধটি আমলযোগ্য, তখন পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে। এই কথাটাই আমাদের এইখানে বলছে, ঠিক আছে। কততে বলছে, এই যে 154 ভাষ্যের মাঝামাঝি অবস্থায় বলছে। তারপরে এজাহারের কপি প্রেরণ, এজাহারের কপি আপনি কোথায় পাঠাবেন, হ্যাঁ, এজাহার বলতে এফআইআরের মূল কপি আপনি পাঠাবেন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা ইউনোর কাছে, উপজেলা ম্যাজিস্ট্রেটের কাছে। প্রথম কার্বন কপি পুলিশ সুপার, সব এমসিকিউ মুখস্থ রাখেন। দ্বিতীয় কার্বন কপি থানায় সংরক্ষণ, মূল কপির ফটোকপি অথবা সাদা কাগজের দ্বিতীয় কপি আপনি পাঠাবেন সার্কেলে এসপির কাছে। এগুলো আমার নোটে দেওয়া আছে। এজাহারের সাক্ষ্যগত মূল্য, এজাহারকে হচ্ছে মৌলিক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণ করা হয় না, কারণ এজাহারের সব কিছু সত্য হইতে পারে
মিথ্যা হইতে পারে। এজাহারের উপরে ভিত্তি করে মামলা হয়, পরবর্তীতে হচ্ছে প্রমাণ অপমান হয় আদালতে। এই কারণে এজাহার হচ্ছে আদালতে মৌলিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হয় না। তবে সমর্থনমূলক সাক্ষ্য, অর্থাৎ যেমন আইসা যে মামলাটা এজাহার দাখিল করছে যে আমার ভাইরে মাহবুব কোপ দিছে, এটা কিন্তু পরবর্তীতে আদালতে সমর্থন দেওয়া যাবে। পরবর্তীতে মামলা তদন্ত করতে গেল, দেখলো যে কোপ দেয় নাই, কিন্তু একটা লাঠি দিয়ে বাড়ি দিছে, তখন ওই যে পূর্বে যে কামরুজ্জামান বিবৃতি দিছে যে আমার বাইরে তো হচ্ছে কোপ দিছে, তখন এই ঘটনার সমর্থন প্রকাশ করার জন্য বা বিরোধিতা করার জন্য আপনার তার বিবৃতি অর্থাৎ এজাহারটা কিন্তু বিজ্ঞ আদালতে ব্যবহার করা যাবে। ঠিক আছে, এইখানে কিন্তু একটা প্রশ্ন যে এজাহার মৌলিক সাক্ষ্য হিসেবে গৃহীতব্য না হইলেও ইহার গুরুত্ব অপরিসীম। মানে এজাহার যদি আদালতে সাক্ষ্য হিসেবে গৃহীত না হয়, তারপরেও এটার এত গুরুত্ব কেন, এটা কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে। কারণ এজাহার আদি দলিল এই সংক্রান্তে কিন্তু অনেক কথা এখানে বলা আছে। এইখানে দেখবেন ভাই আরো অনেক কথা বলা আছে। এজাহার কার্য যদি 154 ধারা মতে রেকর্ড করা যায় না, মানে কি কি বিষয় রেকর্ড করা যায় না, হ্যাঁ, গুজবের বিষয় হলে করা যাবে না, তারপরে এক ঘটনায় 2 বার মামলা করা যাবে না, টেলিগ্রাম টেলিফোনে বার্তা হইলে, এগুলো আমরা ইতিপূর্বে পড়ছি। বিলম্বে এজাহার, মনে করেন মার্ডার হয়েছে আজকা, 5 দিন পরে মামলা হয়েছে, তো এইটা আপনি যখন এজাহারটা দাখিল করবেন তখন আপনাকে উল্লেখ করতে হবে কেন 5 দিন পরে মামলা হইলো, এত দেরিতে কেন মামলা হয়েছে। ঠিক আছে, এগুলা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এইখানে আরো বলছে যে জিডিতে এন্ট্রি, আপনি কি করবেন, আপনি যখন আপনার এজাহারটা পাবেন তখন আপনি জিডিতে এন্ট্রি করবেন, অফিসার ইনচার্জে করবে। অফিসার ইনচার্জ তো করে না, সাধারণত যে ডিউটি অফিসার থাকে তিনি এটাতে জিডিতে এন্ট্রি করে। যারা থানা ডিউটি অফিসারগিরি করবেন ইনশাল্লাহ এসআই রেজিস্টার লাগানোর পরে দেখবেন যে এজাহার লিপিবদ্ধ করবে কম্পিউটার অপারেটর। হ্যাঁ, অপারেটর লিপিবদ্ধ করার পরে আপনারা বলবে যে স্যার জিডি খালি রেখেন, 12টা 20-এর সময় একটা মামলা হবে। এই যে এজাহারের বিষয়টা, এটা আপনি জিডিতে নোট দিয়ে দিবেন। তারপরে এখানে আরো বলছে পুলিশ আইনের 44 ধারা, পুলিশ আইনের 44 ধারা 44-এর পুলিশ আইনের 44-এর মধ্যে দেখেন লেখা আছে, হ্যাঁ, 1861 সালে 44 ধারা অনুসারে এবং ফৌজদারি কার্য যদি 154-55 ধারা অনুসারে সকল থানায় সাধারণ ডায়েরি রাখতে হবে, বিপি 65-তে। ঠিক আছে, সকল থানায় কি করতে পারবেন, সাধারণ ডায়েরি রাখতে হবে। ওই যে 154-55 যাই ঘটনা ঘটুক আপনি সেটা লিপিবদ্ধ করতে হবে। এপিআরবি 377 ধারার কিন্তু মানে জেনারেল ডায়েরির বিষয়বস্তু আপনার অনেক কিছু এখানে লেখা আছে। কিভাবে লিখবেন, মাসিক ভিত্তিতে লিখবেন, কয় কপিতে লিখবেন, কার্বন কপিতে লিখবেন, হ্যাঁ, কত পৃষ্ঠার লিখবেন, 200 পৃষ্ঠার লিখবেন, হ্যাঁ, ফাঁড়িতে কি করবেন, ফাঁড়িতে রাখবেন কিনা, থানায় রাখবেন কিনা, থানায় কি কি সংবাদ দিবেন, 244-এর এপিআরবি 377 তো দেখবেন কত বিস্তর কত কিছু কথা এইখানে লিখছে। ঠিক আছে, এই ছিল আমাদের মূলত এজাহার। এই 154 ধারা থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। এখন আমরা পড়বো প্রশ্ন, এতক্ষণ পড়ছি আইন, এখন পড়া শুরু করব প্রশ্ন এখানে আসতে পারে এজাহার কাকে বলে, এতে কি কি বিষয় উল্লেখ থাকে, এজাহার কাকে বলে, এজাহারের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, গুরুত্বপূর্ণ মামলার এজাহার লিপিবদ্ধ করার সময় মামলা রুজুকারী অফিসারকে কি কি বিষয় যত্নবান হইতে হবে, এজাহার বলতে কি বোঝায়, এজাহার কি কি লিপিবদ্ধ করা হয়, এজাহারের প্রয়োজনীয়তা কি, এজাহার লিপিবদ্ধ করা বা কখন এজাহার বাতিল করা যায়, বা এজাহার কি আদৌ বাতিল করা যায়, এজাহার বাতিল করা গেলে তার পদ্ধতি লিখুন, এজাহার কাকে বলে, এজাহার কত প্রকার, এজাহার কোথায় কোথায় প্রেরণ করা হয়, এজাহার কাকে বলে, এজাহারের সাক্ষ্যগত মূল্য কি, এর প্রয়োজনীয়তা কি, এজাহারের মূল বৈশিষ্ট্য কি, এজাহার লিপিবদ্ধ করাকালীন মামলা রুজুকারী অফিসারকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, এজাহার কাকে বলে, এজাহারের ত্রুটি বিচ্যুতি কি, এজাহার কাকে বলে, থানায় কে এজাহার লিপিবদ্ধ করতে পারেন, কোন কোন অফিসার এজাহার লিপিবদ্ধ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত, এসপি কি এজাহার লিপিবদ্ধ করতে পারেন, একজন এএসআই কি এজাহার লিপিবদ্ধ করতে পারেন, এজাহার কে দিতে পারেন, এজাহারকে দিতে পারেন থানা সীমানার বাইরে সংঘটিত দর্তব্য অপরাধের ক্ষেত্রে কি পুলিশ অফিসার এজাহার গ্রহণ করতে পারেন, এজাহারের আবশ্যকীয় বিষয়সমূহ কি কি, মামলা তদন্তকারী পুলিশ অফিসার, হ্যাঁ, কখন এজাহারের কোন কোন বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত করবেন, বা একটি ত্রুটিমুক্ত এজাহারের বৈশিষ্ট্য লিখুন। হ্যাঁ, এই কথা প্লেন পেপার এজাহার বা টেলিগ্রাফ টেলিফোন, হ্যাঁ, এগুলো সংক্রান্ত সংবাদ আসলে এজাহার করা যাবে কিনা, জেনারেল ডায়েরিতে কি এজাহারের বিষয়বস্তু লিপিবদ্ধ করা হয়, আমলযোগ্য অপরাধ বলতে কি বুঝুন, এবং আমলযোগ্য অপরাধে এজাহার তৈরির প্রক্রিয়া লিখুন। এই যে কথাগুলো আপনাদেরকে বলছে, এই প্রশ্নগুলাই কিন্তু আপনার ঘুরাই পেঁচাই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসে। লিখিত আসলে আর মৌখিকভাবে আসলে তো ব্যবস্থা নিব বুঝলাম, কিন্তু এই যে মোবাইলে আসলে বা টেলিগ্রামে আসলে বা অন্য কোনো ভাবে আসলে পত্রিকা আসলে এটা ক্লিয়ার না। আগের মেইন বইয়ের 94 পৃষ্ঠার 2 নম্বর প্যারার মধ্যে লেখা আছে যে স্বাক্ষরবিহীন টেলিগ্রাম এবং টেলিফোনের বার্তা ফৌজদারি কার্যবিধির সহিংসতার 154 ধারার অর্থে এজাহার নয়।
অর্থাৎ টেলিগ্রাম টেলিফোনে যদি কোনো বার্তা আসে সেটা কিন্তু এজার নয়। আপনি কি করবেন, সেটারে জেনারেল ডায়েরিতে নোট করবেন। জেনারেল ডায়েরিতে নোট করে আপনি সেটা তদন্ত করবেন। 155 ধারা মোতাবেক আপনি সেটা তদন্ত করবেন। তদন্ত করার পর আপনার কাছে যদি মনে হয় সেটা হচ্ছে সেটা সেই ঘটনার সত্যতা পাওয়া যায়, ওই জেনারেল ডায়েরির নোট মোতাবেক আপনি পরবর্তীতে PRB 243 ধারা অনুসরণ করে, যেহেতু কোনো বাদই নাই, কারণ সংবাদটা টেলিগ্রাফে আসতে পারে, টেলিফোনে আসতে পারে, পত্রিকায় আসতে পারে, যেই কোনোভাবেই তো আসতে পারে, আসতে পারে না, ম্যাগাজিনে আসতে পারে। আপনি জানছেন, জানার পরে আপনি কি করলেন, জেনারেল ডায়েরিতে নোট দিবেন। আপনার প্রথম কাজ জেনারেল ডায়েরিতে নোট দেওয়া। জেনারেল ডায়েরিতে নোট দিয়ে আপনি ওই উল্লেখিত ঠিকানায় যাবেন, যাইয়া সেটা তদন্ত করবেন, সত্যতা পাইবেন। সত্যতা পাওয়ার পরে একটা এজারের একটা নাম আছে, প্লেন পেপার এজার। আপনি যেই স্থানে যাবেন ওই স্থানে দাঁড়াই আপনি একটা এজার তৈরি করতে পারবেন। কে করবে? পুলিশ অফিসার নিজে করবে। পুলিশ অফিসার সমন্বিত হয়ে এজার করবে বা FIR করতে পারবে বা মামলা, ওই জিডির মূলেই পরবর্তীতে মামলা হয়ে যাবে, পুলিশ বাদী হয়ে মামলা করতে পারবে। তবে শুধুমাত্র কোনো টেলিফোনের সংবাদ বা টেলিগ্রামের সংবাদ এজাহার নয়, এটা মাথায় রাখেন। এজাহার আর FIR এর পার্থক্য হচ্ছে ভাই, এজাহার হচ্ছে মূলত বাদী যেটা লেখে সেটাই হচ্ছে এজাহার, আর যেটা FIR সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বাদীর লেখা, আর FIR হচ্ছে ভিন্ন। এজাহার হচ্ছে যেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে নিজে এজাহারটা লিখবে, হ্যাঁ, অথবা অফিসার ইনচার্জের কাছে যাই বলবে, মৌখিকভাবে বললে অফিসার ইনচার্জ লিখবে বা অফিসার ইনচার্জ লেখানোর ব্যবস্থা করবে। তবে উভয় ক্ষেত্রেই আপনাকে কি করতে হবে, উভয় ক্ষেত্রে, হ্যাঁ, অফিসার ইনচার্জের দ্বারা লেখাক আর বাদী নিজে লেখুক এজাহার, এইটাতে কিন্তু তাকে নিজেরে সই করতে হবে। কাকে? যে বাদী তাকে। কি বলছি কথা বুঝছেন নি? আর যেটা FIR সেটা হচ্ছে সরকার নির্ধারিত একটা ফরম, এইটাতে অফিসার ইনচার্জ নিজে স্বাক্ষর করবে। তবে এই এজাহারের যে ঘটনাগুলা, কাকে মারছে, কে মারছে, কোথায় মারছে, কতটুক মারছে, হ্যাঁ, কতদূর ক্ষতি করছে, কি কি মালামাল লুণ্ঠন করছে, কি কি মালামাল নিয়ে গেছে, এই সংক্রান্তে সকল বিবরণ অফিসার ইনচার্জ যেটাতে তুলবে সেটা হচ্ছে FIR। যেটি দ্বারা 154-55 দুইটাই দিতে পারবেন ভাই, অসুবিধা নাই। না, ডাকাতির এজাহার সহ অন্যান্য এজাহার সবই সেম। তবে আপনার হচ্ছে ওই যে মানে ডাকাতি বা খুনসহ ডাকাতি এগুলার ক্ষেত্রে কিছু জিনিস আপনারে উল্লেখ করতে হবে, মানে কিছু জিনিসের দিকে নজর দিয়ে উল্লেখ করতে হবে। এই এবং এজাহার কিন্তু দুই প্রকারের, একটা লিখিত এজাহার, আরটা হচ্ছে মৌখিক এজাহার। তবে হচ্ছে লিখিত এজাহার মৌখিক এজাহার হইলেও মানে সংবাদ লিখিতভাবে দেখ আর মৌখিকভাবে দেখ, এই কারণে এটার উপরে ভিত্তি করেই মৌখিক এজাহার আর লিখিত এজাহার করছে। আর যেটা প্লেন পেপার এজাহার, নাসিরি বলছে প্লেন পেপার এজাহার কি, প্লেন পেপার এজাহার হচ্ছে, মনে করেন ওই যে শারিয়ার ভাই প্রশ্ন করছে যে টেলিগ্রামের ভিত্তিতে একটা সংবাদ আসছে, এখন সে কি করবে? টেলিগ্রামের ভিত্তিতে যদি কোনো সংবাদ আসে, অফিসার ইনচার্জ সেটারে লিপিবদ্ধ করবে, জিডিতে লিপিবদ্ধ করে তিনি সরাসরি ঘটনাস্থলে যাবে, যাইয়া দেখবে যে ঘটনাটা আসলে ঘটছে কিনা। প্লেন পেপার এজাহার হচ্ছে যে ঘটনা, যদি কোনো ঘটনা ঘটে, ঘটনা ঘটলে কি করবে, ঘটনাস্থলে অফিসার ইনচার্জ নিজে যাবে, যাওয়ার পরে অফিসার ইনচার্জ দেখবে যে আসলে ঘটনাটা ঘটছে কিনা। ঘটনা ঘটার পরে তিনি যদি ওই ঘটনাস্থলে যায় যদি দেখে যে না ঘটনাটা ঘটছে সত্য, তখন তিনি ঘটনাস্থলে দাঁড়াইয়া, হ্যাঁ, কোনো ব্যক্তির কাছ থেকে যে এজাহার গ্রহণ করবে সেটাই হচ্ছে প্লেন পেপার এজাহার। অথবা ওই যে জিডিতে তিনি নোট দিছে, জিডিতে নোট দিয়া পরবর্তীতে থানায় আইসা ওই ঘটনাটা জানার পরে ওই ঘটনার উপর ভিত্তি করে তিনি হচ্ছে থানায় আইসা যে এজাহার লিপিবদ্ধ করেন, হ্যাঁ, সেটাই হচ্ছে প্লেন পেপার এজাহার। আর কারো কোনো প্রশ্ন? প্লেন পেপার এজাহারের মধ্যে বাদীর স্বাক্ষর লাগবে না? লাগবে। এজাহার যেভাবে করুক ভাই, বাদীর স্বাক্ষর লাগবে। বাদী কি ওই যে মৌখিকভাবে যে বলছে, হ্যাঁ, বা আমাদের দেশে সত্যতা যাচাই করার জন্য স্থানে গেছে, ওই ঘটনা স্থানে গেছে, গিয়ে ওখানে সত্যতা যাচাই করে প্লেন পেপারে এজাহার তৈরি করবে। হ্যাঁ, এটা এজাহারটা তৈরি করা হবে। রাইট। মনে করেন আমাদের দেশে তো সাধারণত মানুষ অশিক্ষিত বেশি, সবাই লিখতে পারে না। তো এই ক্ষেত্রে অফিসারের কাছে কান্দি কাটি বলে যে স্যার আমার তো এই ক্ষতি হয়েছে, তখন অফিসার কি বলে, অফিসার বলে আচ্ছা ঠিক আছে আপনি থানায় আসেন। অফিসার ঘটনাস্থলে গেছে, তারে ঘটনাস্থলে ঘটনাটা দেখছে, তার কাছ থেকে শুনছে, শুনে তখন বলছে কি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনি হচ্ছে কি আসেন, আপনি হচ্ছে থানায় আসেন। অথবা তার কাছ থেকে ঘটনাস্থলে শুনে অফিসার জিনিসটা লিপিবদ্ধ করে,
তিনি নিজে লেখেন অথবা তার বডিগার্ড মারফত লেখেন অথবা কম্পিউটার অপারেটর দ্বারা লেখেন, ঘটনাস্থলেই লেখাইছে মনে করেন, এই যে লেখানোর যে প্রক্রিয়াটা এটারই আপনার প্লেন পেপার এজার বলে। এজারের কপির বাম পাশে দেখবেন লেখা আছে যে বাদীর দ্বারা স্বাক্ষর করানো হইল এবং সকল তথ্য সঠিক আছে মর্মে বাদী জানাইল।